এই বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য এবং আসলে সরকারের কি করা উচিত, পাশাপাশি বেনজিরকে গ্রেফতারের মধ্য দিয়ে নজির স্থাপিত হলো সেই বিষয়েও একটু শুনতে চাই যে সরকার তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু আন্তরিক হবে বলে আপনার মনে হয়। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে বিরোধী জোট থেকে তাকে গ্রেফতার করার পরে মানে নিজের থেকে আসলে অন্তর্বর্তী সরকারকে ক্রেডিট দিচ্ছে, আপনি আপনার হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার ক্রেডিট দিচ্ছে যেরকম, আবার ধরেন জাহিদুর রহমানের ঘটনায় জাহিদুর রহমান এই যে স্যার যেটা আলোচনা করলেন 2-2.5 ঘন্টা তাকে হেনস্থার পরে কিন্তু তাকে প্রবেশ করতে বলা হলো, তখন উনি এটা রিজেক্ট করে বললো যে না আমার আর যাওয়ার দরকার নেই, উনি কলম্বো হয়ে বাংলাদেশে ব্যাক করলেন। তো সেটাও নিয়ে বিরোধী দলের বিরোধী পক্ষ এবং পতিত গুপ্ত মিলে একটা আনন্দ উল্লাস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি মনে করি জাহিদুর রহমানকে আমাদের অভিনন্দন জানানো উচিত, উনি ঠিক কাজটি করেছেন এবং বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ। এখানে ভারপ্রাপ্ত যে আপনার কমিশনার তাকে তলব করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এবং এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এটার ব্যাখ্যা শুধু এর মধ্যে না, এবং গ্লোবাল মিডিয়াতে যে ধরনের নিউজ আমরা দেখছি তাতে করে মনে করি যে জাহিদ ভাই যে সঠিক কাজটি করেছেন সেটা গ্লোবাল মিডিয়াতে যে নিউজ দেখছি তাতেও মনে হচ্ছে। নিউজগুলোতে কিন্তু যেটা ধরেন পৃথিবীর সমস্ত ডিপ্লোম্যাটিক দেশের সাথে সম্পর্কে একটা ডিপ্লোম্যাটিক নর্মস থাকে, ইভেন যুদ্ধ অবস্থায়ও একটা দেশের সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী পদমর্যাদা বা প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন যদি ভিজিট করে তাকে প্রোটোকল দেওয়া, তার অনার রক্ষা করা, এটা কিন্তু যুদ্ধ অবস্থায় কিন্তু করে একটা দেশ। আমরা দেখতেছি যেমন যে যুদ্ধ অবস্থায় বিভিন্ন দেশ যখন আলোচনা করার জন্য বিভিন্ন দেশের ডেলিগেটরা যায় সেখানেও কিন্তু এই ধরনের হেনস্থা করা বা এই ধরনের বেয়াদবি বা এই ধরনের অসম্মান করা এগুলো করা হয় না, কিন্তু ইন্ডিয়া এটা করলো। এইটা করলো, এটা যে মেসেজ গ্লোবালি আপনার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমনিতেই ইন্ডিয়ার ইন্ডেক্স তলা দিতে দেখবেন আপনি যে ইসরায়েল ইরান যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের যে ভূমিকাটা, পাকিস্তান আমরা অন্য সমালোচনা করি সেটা করতেই করি আমরা, কিন্তু ভূমিকাটা যেটা এটা কিন্তু ইন্ডিয়া তার ধারে কাছে নেই। ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক এবং তাদের সাংবাদিকদের বিক্ষোভ বা ক্ষোভও আমরা কিন্তু লাইভ টেলিভিশনে অনেক সময় দেখি। তো ফলে এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত এখানে পরাজিত হয়েছে 5 তারিখের ঘটনার একটা বড় প্রমাণ। তো ফলে বল আসলে ভারতের কোর্টে, দিল্লির কোর্টে ছিল, দিল্লি সেই সুযোগটাকে বারবার মিসইউজ করছে। মিসইউজ করার মধ্যে দিয়ে আগামীতে ভবিষ্যতে যখন দিল্লির আপনার ধরেন উচ্চপদস্থ কেউ যখন আসবে এই অসম্মানের ভয়টা তো তারও থাকবে। এই সংস্কৃতি তারা শুরু করলো বলে সম্পর্ক উন্নয়নের কথা। আর এই যে ত্রিবেদী সাহেব যেটা বললেন সীমান্ত দিয়ে আস্তে আস্তে হাওয়া খাইয়া খেয়া, হ্যাঁ উনি যে কথাটা বললেন সেই কথার জবাব আমাদের তথ্যমন্ত্রী দিয়েছেন যে এখানে 2 দেশের জনসংখ্যা মিলে 60 কোটি হয়ে গেছে, এটা কোনো কথাই হইতে পারে না। এটা আমরা সার্ক, সাউথ এশিয়ান সার্ক, এখানে 220 কোটি জনগোষ্ঠী, হ্যাঁ যদি ধৈর্য উনি কথা বলতে বুঝতাম যে উনি আসলে কিছু মিনিংফুল কথা হচ্ছে। বাংলাদেশ ভারতের জনসংখ্যা মিলে এক হয়ে যাবে, এটা কলকাতাদের চিরাচরিত দাদাবাবুদের বয়ান। হ্যাঁ এই যে, এবং দিল্লির পররাষ্ট্রনীতি ফেইলিয়ারের একটা বড় কারণ আমি যেটা মনে করি কলকাতার লোকজনের কথাবার্তা শোনা। এরা মনে করি এরাও বাংলাতে কথা বলে, হ্যাঁ এবং এরাও আমাদের মতো সংস্কৃতির অংশীদার। আমরা রবীন্দ্রনাথকে পছন্দ করি, ওরাও রবীন্দ্রনাথকে পছন্দ করে, সবকিছু মিলে ধুলাই বৃষ্টি অন্ধকার একাকার করে ফেলে আমাদের। আমরা যে একটা আলাদা রাষ্ট্র, আমাদের আইডেন্টিটি যে আলাদা, বাঙালি মুসলমানের যে একটা আলাদা আইডেন্টিটি আছে, এই জায়গাটা তো এটা তো ঐতিহাসিক সংগ্রাম, লম্বা আলাপ করতে হবে। ফলে কলকাতার কথা শোনার আপনার কাফারা আজকে দিল্লিকে দিতে হচ্ছে। আমি মনে করি দিল্লি এতটা কাঁচা না, কারণ পৃথিবীর অনেক দেশের সাথে সুসম্পর্ক করে তাকে চলতে হয়। ফলে একটা অন্য রাষ্ট্রের সাথে, আলাদা রাষ্ট্রের এই ঘটনাটা 2 দেশের সম্পর্ক তো এমনিতেই দীর্ঘদিন ধরে আগের মতো ছিল না, এখন কিরকম যায় না অনেকেই তারপরও বলছে শীতল সম্পর্ক, সেটাকে আসলে কতটুকু প্রভাবিত করবে বলে মনে হয়? এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত অনেক নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ সাংবাদিকদের আমরা দেখছি এই ঘটনাটাকে শেয়ার দিচ্ছে এমনভাবে 2 দেশের সম্পর্ক তলানিতে নেমে যাবে। এবং এখানে আনফরচুনেটলি অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যিনি বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার দিল্লিতে তাকে টেনে আনা হচ্ছে যে তার অদক্ষতা, তার নো, উনি নিজেও এখানে উপস্থিত ছিলেন, ওনাকেও হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে। এবং কূটনৈতিক ক্ষেত্রে এখানে কমিউনিকেশনের ঘাটতি ছিল কিনা সেটা তদন্তকারীরা বলতে পারে, সেটা আমরা এখনো ওইভাবে পরিষ্কার। কিন্তু উনি সার্কের পাসপোর্ট ভিসা নিয়ে ভ্রমণ করছিলেন এবং আগে জানানো হয়েছিল। তাহলে এই যে আপনি বলছেন যে আপনার সব প্রশ্নের উত্তরটা দেই, ফলে সম্পর্কের ক্ষেত্রে নতুন করে কোনো প্রভাব পড়বে না, কারণ সম্পর্কটা আসলে খারাপই। হ্যাঁ সম্পর্ক খারাপ বলতে ভালো চেষ্টা। আমি একটু প্রশ্ন করি একটা, তাহলে কি অন্তর্বর্তী সরকারের সময় যেরকম ছিল তার চেয়ে এখন খারাপ হলো কিনা? কারণ এর আগে তো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি গিয়েছিল। আপনার 12 তারিখে তো নির্বাচন হলো, 17 তারিখে দেশ পত্রিকায় বিএনপি নিয়ে যে মানে নির্বাচন নিয়ে যে লেখাটা দেশ পত্রিকায় আমি দেখলাম, যে রাজনৈতিক অ্যানালাইসিসটা তাকে তারা বলছে যে বিএনপি কে আসাতে তারা তো হ্যাপি না,
যতই এখানে বিরোধী দল ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হোক যে ভারতের দাসখত দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এবং জাহিদুর রহমানকে তো ভারতের দালাল বলা হয়, এটা তো এবং পপুলার তার যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, সেটাও আপনি জানেন ব্লক করা আছে ভারতে। হ্যাঁ, তো এই যে এখন ভারতের এত বড় দালাল, তাকে তো ভারত ঢুকতেই দিল না, তাহলে কেমন দালাল হইলো সে? ফলে এই যে ন্যারেটিভ পলিটিক্স করেন কথায় কথায় যে মিথ্যা প্রচার করেন, এগুলো যে অ্যাকচুয়াল ঘটনায় যে আপনারা মানে মিথ্যাবাদী প্রমাণিত হন, তখন তো আপনাদের স্টেক মানে যতদূর আপনারা মিথ্যা বলে তৈরি করেন তার চেয়ে 1000 গুণ নাই মাজা, এটা আপনারা বুঝেন না কেন? যাই হোক, এইটা নতুন করে যারা প্রচার করছে এই ঘটনা যে নতুন করে সম্পর্ক খারাপ হবে, সম্পর্ক খারাপ হওয়ার কিছু নেই। সম্পর্কটা এটা কেমন, এটা 5 তারিখের গণঅভ্যুত্থান পরিষ্কার করে দিছে। এখানে ভারতের সামনে একটা সুযোগ ছিল, বল ভারতের কোর্টে, বাংলাদেশে তো কিছু করার নেই, বাংলাদেশের মানুষ তো রায় দিয়ে দিছে। বাংলাদেশের মানুষ তো ভারতকে বলে নাই যে তোমরা হাসিনা ডিপ্লোমেসি করো। একটা নেশনের সাথে ডিপ্লোমেসি কিভাবে করতে হয় এটা দিল্লি জানে না, এই কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু তারা কলকাতা চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে, এই কারণে সর্বনষ্ট হয়েছে। তারা কেনই হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করবে? তারা একটা দেশ, আলাদা দেশ হিসেবে মর্যাদার ভিত্তিতে আমাদের ডিল করবে, এটা তো নতুন কথা না, বহু পুরানা কথা। ফলে জাহিদুর রহমান ইস্যুতে জাহিদুর রহমান যথেষ্ট যোগ্য তার পরিচয় দিয়েছে এবং সঠিক কাজটি করেছে, করার মধ্যে দিয়ে বাংলাদেশের যে আত্মমর্যাদা, হ্যাঁ, এটাকে আত্মমর্যাদাকে হানি করে কেউ পার পাবে না বা ইন্ডিয়াকে যে ছেড়ে দিবে না, এটার একটা নিদর্শন হইলেও উনি রাখার চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি আমাদের ভারত প্রশ্নে একটা জাতীয় নীতি লাগবে। এই 2 দিন পর পর একটা ইস্যু আসবে, একটা সীমান্ত আসবে, পানির ইস্যু আসবে, অমুক তমুক, হ্যাঁ, রাও কাউ করবো, আমাদের এটা দিয়ে হবে না। হ্যাঁ, 54 বছরের 55 বছরের সম্পর্কে পর্যালোচনা করার মধ্যে আমাদের একটা জাতীয় নীতিমালা লাগবে। এবং ভারতকে আমি বলবো সেটা কি রকম? ব্যাপারটা তো দ্বিপাক্ষিক, একা একা নীতিমালা করলে তো হবে না। জাতীয় সেটা নীতিমালা কিভাবে একা হবে? একাও করা যায়, কোনো সমস্যা নেই। একটা দেশ যখন যুদ্ধে যায় বা একটা দেশ যখন একটা ন্যাশনাল সেটা পলিসি, বিএনপির যে পজিশন, সেই পজিশনের বাইরে নতুন করে কি রকম নীতিমালা লাগতে পারে? ন্যাশনাল, এটা আমি বহুদিন থেকে বলতে আসছি, এটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ভারত প্রশ্নে আমাদের একটা জাতীয় নীতিমালা থাকবে। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, প্রত্যেকটা সেক্টরে তারা বললো সুসম্পর্ক করবে, পুশিন শুরু করে দিচ্ছে। সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি যে পুশিন শুরু হয়ে গেছে এবং সেখানে মানবতার শিশু সহ মানবতার জীবনযাপন করছেন অনেকে, কয়েকদিন ধরে সে নোম্যান্স ল্যান্ডে আছে। সেই সমস্যাগুলো সমাধান কিভাবে হবে? আন্তর্জাতিক আইনের লঙ্ঘন শুধু না, এটা মানবতা বিরোধী অপরাধ। মানুষ কেন, কোন পশু পাখি জীবজন্তুকে আপনি এইভাবে পুশিন করতে পারেন না, চরম অমানবিক। ইন্ডিয়া নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইন্ডিয়ান পত্রিকা কয়েকদিন আগে কমেন্টারি করেছি, এটা দিয়ে যদি তারা মনে করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করবে, নো, চাপ প্রয়োগ এভাবে হয় না। এখানে কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করছে না। তাহলে আপনার কি মনে হয় যে সরকারের, ওকে, আপনি বলছেন সরকারের জাতীয় নীতিমালা লাগবে, সকল ন্যাশনাল, তার মানে সকল দলের সাথে আলোচনা করে একটা জাতীয় নীতিমালা সরকার গ্রহণ করতে পারে। তবে পুশিনের মতো ইস্যুগুলো, পানির হিস্সার মতো ইস্যুগুলো, তা আপনার কাছে কি মনে হয় যে সরকার, তাহলে বর্তমান সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত? আন্তর্জাতিক আদালতে দেখেন, জিয়া রহমান যখন তিস্তার ঘটনা ঘটলো, এটা নিয়ে উনি কথা বলেছিলেন, আছে। এবং বাংলাদেশ এখানে একটা জিনিস গুরুত্ব দিয়ে ভারতকে চিন্তা করতে বলা উচিত আমাদের, বাংলাদেশের যেরকম কোনো প্রভু নাই, কিন্তু বন্ধু আছে। এবং আপনি জানেন আমাদের জাতীয় আপনার সাধারণ পরিষদের, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বাংলাদেশের এখন খলিলুর রহমান সাহেব। ফলে আমরা মনে করি গ্লোবাল ডিপ্লোমেসি, এবং এই যে আমরা এখন একটা বহুমির মানে বিশিষ্ট, মানে এটাকে বলে যে আপনার এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন আর নাই। হ্যাঁ, এই যে মাল্টিপোলার যে বিশ্ব ব্যবস্থা, সেখানে বাংলাদেশকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের আলোকে আমি মনে করি অবশ্যই আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা উচিত না। শুধু এখানে ভারত যে ধরনের কর্মকাণ্ড পশ্চিম থেকে শুরু করে সীমান্তে এবং আমাদের ইকোলজিকে যে ড্যামেজ করছে, এটাও মানবতা বিরোধী অপরাধ। আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশের যে ক্ষতি, হ্যাঁ, এই তিস্তা ব্যারেজ থেকে শুরু করে আপনার ফারাক্কা হয়ে এগুলো যে করছে পুরো এলাকা জুড়ে, এটার জন্য গ্লোবালি আমাদের অ্যাক্টিভ হওয়া উচিত। বাংলাদেশের কমিউনিটি পৃথিবীর যেখান থেকে আছে আমাদের সোচ্চার হওয়া উচিত, এবং ভারতের গণতন্ত্র পরায়ণ আমরা